Viewers and students and friends, welcome to my YouTube channel, Schooling and Preaching by Ashis Sadhu. সবাইকে এই সকালে অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি, আমার ভিডিও শুরু করছি। আজ আমি ভারতের সংবিধান আলোচনা শুরু করব। ভারতের সংবিধান একটা খুব ভাইটাল জিনিস, প্রত্যেক মানুষেরই যেটা জানার প্রয়োজন আছে। তাই আমি সকলকে অনুরোধ করছি, দয়া করে শুনবেন এবং আমাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভারতের সংবিধান একটা খুব প্রাণবন্ত জিনিস, প্রত্যেক মানুষের প্রাত্যহিক জীবনে এটা জানা দরকার, কিন্তু সার্বিকভাবে এটা প্রকাশ করা হয় না। তবে বই পাওয়া যায়, সেই বইটা থেকে আমি আলোচনা করব। বইটা ইংরেজি ভাষায়, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইংরেজি ভাষাতে এটা লেখা আছে। আমি প্রথমে একটু একটু করে ইংলিশটা বলে যাব, তারপর সেটাকে আমি বঙ্গানুবাদ করব। দয়া করে আপনারা শুনবেন, এটা শোনার প্রয়োজন আছে। বড়রাও শুনলে আমি উপকৃত হব, আমি কৃতজ্ঞ থাকব। এবং দয়া করে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। শ্রোতা না থাকলে বক্তার দাম নাই এবং খুব পরিশ্রম করে করতে হয়। দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দেবেন আমাকে। আই রিকোয়েস্ট ইট আর্নেস্টলি ফ্রম অল অফ ইউ, প্লিজ। আমি প্রথমে এটা জানিয়ে দিই যে আমাদের সংবিধান খুব লম্বা এবং অনেক সময় লেগেছিল। এটা রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, এবং এটা খরচ হয়েছিল 6 কোটি টাকারও বেশি তখনকার দিনের হিসাবে। এবং এই সংবিধানের মধ্যে আছে 25টা পার্ট আছে, 448টা আর্টিকেল আছে এবং 12টা তপশিল বা শিডিউল আছে। এবং এর মূলত রচয়িতা V.R. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। তাকে নমস্কার জানিয়ে আমি আজ এই সংবিধান বিশ্লেষণ শুরু করছি। আপনারা দয়া করে শুনবেন, খুব মন দিয়ে একটু শুনবেন। প্রথমে আমি আমাদের সংবিধানের প্রস্তাবনাটা আলোচনা করব। প্রস্তাবনা মানে প্রথমে আপনার ভূমিকা আছে একটা। এই প্রস্তাবনায় সংবিধানের মূল জিনিসটা লেখা আছে, অর্থাৎ সমস্ত সংবিধানের মধ্যে গোটা জিনিসটা কি আছে তার একটা প্রতিফলন। এটা একটা সাইনপসিস বলা চলে, ম্যাগনেট বলা চলে, অর্থাৎ মূল জিনিসটা সংবিধানে ঢোকার আগে এটা একটা ভূমিকা, প্রেলিউড বা প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন বলা চলে। এটা আমি প্রথমে পড়ছি, তারপর অর্থ বিশ্লেষণ করব। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। প্রিয়াম্বল মানে পটভূমিকা বা ভূমিকা বা সূচনা বলা চলে, অর্থাৎ ঢুকবার আগে একটা মেন গেট দরকার। এটা হচ্ছে সেই মেন গেট। মূল জিনিসটা জানা যাবে আমাদের সংবিধান কি বলছে, সমস্ত গভীরে কি আছে তার মূল জিনিসটার প্রতিফলন, রিফ্লেকশন এখানে ঘটেছে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic and political liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our constituent assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this constitution. এটা প্রথমে যারা সংবিধান রচয়িতারা তারা শপথ নিচ্ছেন যে আমরা এই সংবিধান চালু করছি। আজ 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর, 26 ডে অফ নভেম্বর 49 খ্রিস্টাব্দের। তারপর কিন্তু সংবিধান, এখন কিন্তু সংবিধানটা চালু হয়নি, চালু হবে আরও
1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, অর্থাৎ আরও 2 মাস পর চালু হবে সংবিধানটা। এটা চালু নয়, এটা তারা গ্রহণ করলেন সংবিধানটা এবং সই করলেন, সিগনেচার করলেন। তো বলা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণ, আমরা ভারতের জনগণ। 1 নম্বর ধারায় লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ ইন্ডিয়া, এবং এটাকে আমরা ভারতও বলি, সেটা ইউনিয়ন অফ স্টেটস হবে, অর্থাৎ বিভিন্ন স্টেটসকে নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এটা আমাদের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় সংবিধান। হ্যাভিং সলেমলি রিজলভড, খুব সলেমলি রিজলভড মানে খুব পবিত্র মন নিয়ে, খুব পবিত্র, খুব সুন্দর একটা সুগঠিত মন নিয়ে, একটা সুন্দর আদর্শ নিয়ে আমরা রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া, ভারতকে এইভাবে গঠন করার চেষ্টা করেছি। রিজলভ মানে প্রতিজ্ঞাবদ্ধ, সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক। সভরেন মানে হচ্ছে সার্বভৌমিকতা, অর্থাৎ আমাদের দেশ স্বাধীন। সার্বভৌম মানে চরম ক্ষমতার অধিকারী, তাকে বলা হয় সার্বভৌম, অভ্যন্তরীণ দিক থেকে এবং বাইরের দিক থেকে। অভ্যন্তরীণ দিক থেকে সবচেয়ে শক্তিশালী, কারণ ভারতের ভেতরে কোনো প্রতিষ্ঠান এই সংবিধানের উপরে বা ভারত রাষ্ট্রের উপরে যাবে না। ভারতের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ব্যক্তি আছে, কিন্তু তারা সবাই সংবিধানের অধীনে, আন্ডার দ্য কনস্টিটিউশন। এটা হচ্ছে সভরেন, অর্থাৎ সার্বভৌম। সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক দেশ, এখানে রাষ্ট্রের মালিকানা থাকবে। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ এখানে কোনো ধর্মকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে না, যে যার নিজের যা ধর্ম সেটা সে অবলম্বন করবে, এটাকে বলে সেকুলার বা ধর্মনিরপেক্ষ। অর্থাৎ হিন্দু থাকবে, মুসলমান থাকবে, কিন্তু কোনো হিন্দু যদি স্বেচ্ছায় মুসলমান হতে চায় তাকে বাধা দেওয়া যাবে না। আবার কেউ যদি মুসলমান যদি হিন্দু না হতে চায় বা হিন্দু মুসলমান না হতে চায়, তাকে বাই ফোর্স হওয়ানো যাবে না। এটার মানে হচ্ছে সেকুলার। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক দেশ, অর্থাৎ জনগণই এখানে প্রকৃত শক্তির অধিকারী। এখানে নেতারা নয়, জনগণই প্রকৃত নেতারা নির্বাচিত হয় জনগণের প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভোটে, নির্বাচনের মাধ্যমে। রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক, অর্থাৎ এখানে রাজার ছেলে রাজা হবে না, এখানে প্রজারাই রাজাকে নির্বাচিত করবে। রাষ্ট্রপতি এখানে নির্বাচিত হয় জনগণের পরোক্ষ ভোটে, আর প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা নির্বাচিত হয় জনগণের প্রত্যক্ষ ভোটে। অ্যান্ড এ সিকিউর টু অল ইটস সিটিজেন্স, এর সমস্ত নাগরিককে আমরা অর্জন করছি। তাদেরকে কী দেবো? জাস্টিস দেবো, সুবিচার, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। এই ধরনের সামাজিক বিচার, ইকোনমিক অর্থনৈতিক বিচার অ্যান্ড পলিটিক্যাল রাজনৈতিক বিচার। লিবার্টি অফ থট, লিবার্টি মানে স্বাধীনতা, থট মানে চিন্তার স্বাধীনতা, এক্সপ্রেশন মানে প্রকাশ করার স্বাধীনতা, বিলিভ বিশ্বাস, ফেথ মানে অবিশ্বাস, ওয়ার্শিপ মানে পূজা, অর্থাৎ ধর্মের ব্যাপারে যে যাকে খুশি পূজা করতে পারে, এসব ব্যক্তিগত ব্যাপার। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, ইকুয়ালিটি মানে সাম্য বা সমতা, স্ট্যাটাস মানে মর্যাদা বা সম্মান, অ্যান্ড অফ অপরচুনিটি সুযোগ সুবিধার সাম্য থাকবে, অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল, এবং তাদের মধ্যে উন্নতি ঘটাতে হবে। কিসের? ফ্র্যাটারনিটি, ফ্র্যাটারনিটি মানে ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব, অর্থাৎ প্রত্যেক ভারতবাসী একে অপরের ভ্রাতা বা ভাই। এই সৌভ্রাতৃত্বের, এই ব্রাদারহুড, ইউনিভার্সাল ব্রাদারহুড এর ভিত্তিতে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছে। অ্যাজিউরিং দ্য ডিগনিটি অব দ্য ইন্ডিভিজুয়াল, এটা অ্যাজিউরিং মানে সুনিশ্চিত করছে, দ্য ডিগনিটি মানে মর্যাদা, অব দ্য ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তির, অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন, জাতি মানে দেশ এখানে ভারতবর্ষ, তার ইউনিটি একতা, আর ইন্টিগ্রিটি মানেও একতা, ঐক্যবদ্ধতা। ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমাদের যে এই সংবিধান সভা, এটা সংবিধান সভা বলা হয়, যারা সংবিধান রচনা করেছিলেন এবং তাদের নিয়ে যে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল তাকে বলা হয় সংবিধান সভা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দিস 26 ডে অফ নভেম্বর 1949, 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, ডু হেয়ার বাই অ্যাডপ্ট, আমরা এত দ্বারা গ্রহণ করছি, অ্যাডপ্ট মানে গ্রহণ করছি, ইনঅ্যাক্ট মানে আইন করছি, অ্যান্ড গিভ টু আওয়ার সেলফস, আমাদেরকে দান করছি, দিস কনস্টিটিউশন, এই সংবিধান। অর্থাৎ ভারতবাসীকে আমরা এই সংবিধান দান করলাম। আমাদেরকে বলা হচ্ছে কারণ যারা লিখছেন তারা ভারতবাসী। দীর্ঘ পরিশ্রমের ফল আমাদের এই ভারতীয় সংবিধান,
এবং এটা বৃহত্তম সংবিধান হিসাবেই পরিচিত। পৃথিবীর কোনো দেশে এত বড় সংবিধান নাই, কারণ আমাদের সংবিধান খুব ভেবেচিন্তে তৈরি করা হয়েছে। বিভিন্ন দেশের আদর্শ, বিভিন্ন আর্টিকেলকে গ্রহণ করা হয়েছে, যেগুলো গ্রহণযোগ্য, যেগুলো দেশের জনগণের পক্ষে ভালো, সেগুলোকে গ্রহণ করা হয়েছে বিভিন্ন দেশের সংবিধান থেকে। যেমন ইংল্যান্ড, আমেরিকা, আয়ারল্যান্ড, ফ্রান্স, এইসব দেশ থেকে ওদের এইসব দেশের বিভিন্ন সংবিধান পড়েছিলেন যারা রচনা করেছিলেন, বিশেষ করে V.R. আম্বেদকর, এবং সব দেশের সংবিধান থেকে যেসব ভালো জিনিসগুলো আছে সেগুলো তারা গ্রহণ করেছেন, এবং যেগুলো বর্জনীয়, যেগুলো ভারতবর্ষের প্রেক্ষিতে ঠিক হবে না, সেগুলো তারা ত্যাগ করেছেন। খারাপ বলা হচ্ছে না, কোনো দেশের সংবিধানকে মন্দ বলা হচ্ছে না, কিন্তু ভারতের প্রেক্ষিতে, ভারতের জনগণ, ভারতের ধর্ম, ভারতের সাহিত্য, ভারতের কালচার এর পরিপ্রেক্ষিতে যেগুলো ভারতের পক্ষে গ্রহণযোগ্য, ভারতের পক্ষে প্রফিটেবল হবে, মঙ্গলজনক হবে, কল্যাণজনক হবে, সেইগুলো আমরা গ্রহণ করেছি। এই শপথটা নিয়েছিলেন ভারতের সংবিধান রচয়িতারা, এবং তারা দীর্ঘ পরিশ্রম করে এই প্রায় 3 বছর পরিশ্রম করে এই সংবিধান রচনা করেছিলেন। তাদেরকে আজ ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আরেকবার বলছি, আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দেবেন। বড়রা শুনলে আমি উপকৃত হব, আমি কৃতজ্ঞ থাকব, কারণ তারাও যথেষ্ট জ্ঞানী, অনেক কিছু জানেন। তবুও আমি তাদেরকে অনুরোধ করছি, শুধু শোনার জন্যই শুনবেন, তাহলে আমার এই কর্মপ্রচেষ্টা সফল হবে। ধন্যবাদ।